অস্ত্রোপচার টক অব দ্য উইক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ফরিদা ইয়াসমিন। পরিচালনায় আছেন এইচ বিদিতা। আজ আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী। ডক্টর অরূপ রতন চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমরা ভালো আছি। থ্যাংক আমরা ইউ। খুবই ভালো আছি। আপনাকে পেয়ে আমরা অত্যন্ত খুশি। আমাদের দর্শক শ্রোতা তারাও অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন আপনার সাথে পরিচিত হতে, আপনার মুখ থেকে কথা শোনার জন্য। তো প্রিয় দর্শক, প্রথম আলো ইউএসএ ফেসবুক পেজে আমাদের এই অনুষ্ঠানটি লাইভ দেখা যাচ্ছে। আর আমাদের ওয়েবসাইট প্রথম আলো NOA.com, আমাদের ইউটিউব চ্যানেল প্রথম আলো ইউএসএ শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে রাখুন, আপনিও সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আজ আমরা কেবল শুনবো ডক্টর অরূপ রতন চৌধুরীর কথা। তার আগে চলুন ওনার সম্পর্কে আমরা অল্প কিছু কথা জেনে নিই। অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী একজন খ্যাতনামা চিকিৎসক, দাঁত ও মুখের স্বাস্থ্য বিশেষজ্ঞ। ডক্টর অরূপ রতন চৌধুরী লেখক এবং বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পীও। বাংলাদেশে ধূমপান ও মাদক বিরোধী আন্দোলনের পথিকৃৎ এবং ডায়াবেটিস বিষয়ে সচেতনতা তৈরিতে বিশেষ কৃতিত্বের অধিকারীও তিনি। 1952 সালে সিলেটের এক সম্ভ্রান্ত জমিদার বংশে জন্মগ্রহণ করেন। তার মাতা বিশিষ্ট সাহিত্যিক ডক্টর ডক্টর মঞ্জুশ্রী চৌধুরী, পিতা সিলেটের কৃতি সন্তান শৈলেন্দ্র কুমার চৌধুরী। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন শব্দ সৈনিক হিসেবে ডক্টর অরূপ রতন চৌধুরী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি রাষ্ট্রীয় পুরস্কার 21 পদক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্কার টোব্যাকো অ্যান্ড হেলথ মডেল এবং রিজিওনাল ডিরেক্টর স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড, মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড সহ সামাজিক, সাংস্কৃতিক ও পেশাগত জীবনের সাফল্যের স্বীকৃতি স্বরূপ বহু সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। বর্তমানে তিনি বারডেম হাসপাতালে ডেন্টাল সার্জারি বিভাগে ভিজিটিং প্রফেসর ও ইব্রাহিম মেডিকেল কলেজে ডেন্টাল বিভাগের কোঅর্ডিনেটর হিসেবে কর্মরত আছেন। তো প্রিয় দর্শক, এরকম একজন ব্যক্তিত্ব আজ আমাদের প্রথম আলো উত্তর আমেরিকার লাইভ টক শোতে এসেছেন। স্বভাবতই আমরা সবাই আপ্লুত, আনন্দিত, এবং আমি জানি দর্শক শ্রোতা আপনারা খুব আনন্দিত। তো আমি ফিরে যাচ্ছি ডক্টর অরূপ রতন চৌধুরীর কাছে। ডক্টর চৌধুরী, আপনি আমেরিকা সফরে আসছেন নিশ্চয়ই বিশেষ কোনো কাজে। তো এ নিয়ে আমাদেরকে কিছুটা জানান। অনেক ধন্যবাদ আপনার পরিচিতির জন্য। আপনি সুন্দরভাবে আমার পরিচিতি উপস্থাপন করলেন। আমার আমেরিকা প্রতিবারই আসা হয় একটি বিশেষ উদ্দেশ্যে। এবারের উদ্দেশ্যটি হচ্ছে যে এইবার যে গ্রেটার নিউ ইয়র্ক ডেন্টাল মিটিং, যেটা প্রতি বছর আমেরিকায় হয়, আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত ডেভিস কনভেনশন সেন্টারে। এবং সেটা একটা বিশাল কনভেনশন সেন্টার, আপনারা জানেন, হাজার হাজার লোকের সমাবেশ, সেখানে অংশগ্রহণে একটা সম্মেলন অনুষ্ঠিত হয়। এইবারও প্রতি বছরের মতো গ্রেটার নিউ ইয়র্ক ডেন্টাল মিটিং অনুষ্ঠিত হতে শুরু করেছে আজ 28শে নভেম্বর থেকে। আমিও এখানে অংশগ্রহণ করলাম এবং এটা চলবে আগামী 3রা ডিসেম্বর পর্যন্ত। এই সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে যে ডেন্টিস্ট্রিতে যত ধরনের আধুনিক চিকিৎসা এবং তার প্রয়োগ এবং বিজ্ঞানসম্মত যে সমস্ত গবেষণা ইতিমধ্যে বিশ্বে আবিষ্কৃত হয়েছে, তারই একটি ধারণা নতুনভাবে আমাদের ডেন্টিস্টদের মধ্যে আহ, বিতরণের জন্য বা উপস্থাপনের জন্য এই সম্মেলন আয়োজন করা হয়। আমরা জানেন যে বিজ্ঞানের ক্রমশ যে গবেষণা হচ্ছে এবং তার যে উন্নতি হচ্ছে, তার সঙ্গে নিজেকে আপডেট করা, অর্থাৎ আমরাও এই বিজ্ঞানের উন্নতির সাথে সাথে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে, প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে এবং আমাদের বিভিন্ন রোগ সম্পর্কে জানার যে কৌতূহল, সেটা আমরা নিবারণ করি প্রতি বছর এই গ্রেটার নিউ ইয়র্ক ডেন্টাল মিটিংয়ে। এখানে বিভিন্ন বিশেষজ্ঞরা আসেন এবং চিকিৎসা পদ্ধতির নতুন নতুন ধারাগুলা তারা উপস্থাপন করেন। আমরা সেগুলা শুনি এবং দেখি এবং আমাদের প্রশিক্ষণের মাধ্যমে সেগুলো আবার আমরা প্রশিক্ষিত হই এবং নিজ দেশে গিয়ে সেগুলো আমরা রোগীদের জন্য প্রয়োগ করি, যাতে করে তারা আধুনিক চিকিৎসার সুযোগটা আমাদের দেশেই আমাদের রোগীরা পেয়ে যান।
বড় চমৎকার। আমাদের দেশের মানুষ এই অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানবেন এবং সেই চিকিৎসার ফলাফল আপনার কাছ থেকে পাবেন। অনেক ধন্যবাদ। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম আলো উত্তর আমেরিকা সম্পাদক জনাব ইব্রাহিম চৌধুরী উপস্থিত হয়েছেন। ইব্রাহিম ভাই, আপনি কিছু বলবেন? হ্যাঁ, আমি ব্যস্ততা থাকতে পারি না। আমি শুধু আমাদের শ্রদ্ধেয় আমাদের বড় ভাই ডক্টর অরূপ রতন চৌধুরী, তিনি বিখ্যাত মানুষ, তিনি সময় দিয়েছেন। থ্যাংক আপনি ইউ, শুধু প্রথম আলো উত্তর আমেরিকার পক্ষ থেকে ধন্যবাদ দিতে চাই দাদা। আপনি মানে আপনার থ্যাংক ইউ হাইটের ভেরি মানুষ, মাচ, থ্যাংক আপনার ইউ। হাইটের মানুষ আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের বোনরা কতটা আপনার সাথে কথা বলতে পারবে এটা না, কিন্তু আমাদের স্মৃতিতে থাকবে যে আপনি শুধু মানে বাংলাদেশেরই না, সারা পৃথিবীতে আপনি একটা আইকন। এবং আপনার মাদক বিরোধী, ধূমপান বিরোধী এসব কাজ এবং আপনার পেশাগত, এবং নট অনলি দ্যাট, আপনি একটা শুদ্ধ সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবার থেকে আসা মানুষ। তাহলে আপনার আপনার মায়ের স্মৃতি এগুলো হয়তো আজকে বলবেন। আমি শুধু আমাদের পক্ষ থেকে, আমি এখানে থেকে এটা এই অনুষ্ঠানে বাধাগ্রস্ত করতে চাই না। আপনি আপনার নিজের মতো করে বলবেন। আমি শুধু আপনার আমার ব্যক্তিগত শ্রদ্ধা, ভালোবাসা, এবং আমাদের প্রথম আলো উত্তর আমেরিকার সাথে অনেক লেখক, সংস্কৃতি কর্মী তারা জড়িত, তাদের পক্ষ থেকে আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধা, এবং বীর মুক্তিযোদ্ধা অরূপ রঞ্জন চৌধুরী, আপনাকে সেলিউট জানানোর জন্য উপস্থিত থ্যাংক হলাম। ইউ ইব্রাহিম ভাই, আপনি আমাকে একটা সুযোগ দিয়েছেন আজকে আপনার এই প্রথম আলোর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, এবং আমার এই সুযোগে আমারও একটা অনেক আমার গৌরব বোধ করছি যে এরকম একটা প্রথম আলোর মতো একজন স্বনামধন্য একটা পত্রিকার সঙ্গে আমি যুক্ত হতে পেরেছি, এবং এর মাধ্যমে আমি অসংখ্য শ্রোতা দর্শকদের সঙ্গে আমি আলাপ করতে পারবো, কথা বলতে পারবো, তাদের সঙ্গে ভাব বিনিময় করতে পারবো। অনেক ধন্যবাদ ফরিদা, ইয়াসমিন এবং এসপি রিতা। আপনারা চালিয়ে যান নিজের মতো করে, নিজের বড় ভাইয়ের মতো। দেখবেন এই সমস্ত মানুষ কথা বলার চেয়েও তাদের সাথে আমাদের যে ইন্টারেকশন হয়, এই উষ্ণতাটা আমরা ধারণ করবো। সো ফরিদা, ইয়াসমিন, অল ইয়ার্স। আমি বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ইব্রাহিম ভাই। সত্যি আমরা আমাদের প্রথম আলো পরিবার আজকে গর্ববোধ করছে আপনাকে আমাদের সাথে পেয়ে। আমরা আপ্লুত, আনন্দিত। দর্শকরা তো অবশ্যই দেখছেন। তো ডক্টর চৌধুরী, এর পরের প্রশ্নে আমি চলে যাচ্ছি। আপনি একজন বিশিষ্ট চিকিৎসক, আপনি সমাজসেবক, সেই সাথে একটি সাংস্কৃতিক পরিবার থেকে আসা ব্যক্তি। আপনি একজন শিল্পী হিসেবে আপনি রাষ্ট্রীয় পদক পেয়েছেন। এ নিয়ে আমরা শুনতে চাই। আপনার রাষ্ট্রীয় পদক পাওয়া নিয়ে আমরা একটু শুনতে চাই। আপনি আমাদের দর্শকদের সাথে শেয়ার করবেন নিশ্চয়ই। অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে সমাজ সেবায় এবং সঙ্গীতাঙ্গনে কাজ করে যাচ্ছি। 1971 মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, এবং সেখানে স্বাধীনমালা বেতার কেন্দ্রে অংশগ্রহণ করে একজন শব্দ সৈনিক হওয়ার গৌরব অর্জন করেছিলাম। এবং স্বাধীনমালা বেতারে গানগুলো যে হয়েছিল, ঐতিহাসিক গানগুলো, সেগুলো গানের সঙ্গে আমার কণ্ঠ রয়েছে, সেই জন্য আমি নিজেকে গর্ব অনুভব করি। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে গণসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল, জোয়ার এসেছে গণসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। এইসব গানে আমার কণ্ঠ ছিল, সেই জন্য আজকে আমি গর্বে বলতে এবং পারি। আমরা মুক্তির মিছিলের সম্বন্ধে এগুলো দেখেছি, শুনেছি, তাই না? জি 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 জি। হ্যাঁ, হ্যাঁ। তো এই জন্য বলছি যে বাংলাদেশের মহান স্বাধীনতার সময়ে যে স্বাধীনমালা বেতার কেন্দ্রে যে অবদানটি ছিল মুক্তিযুদ্ধে, সেটা অসাধারণ। মুক্তিযোদ্ধাকে প্রেরণা জুগিয়েছে গানের মাধ্যমে, সংবাদ পরিবেশনের মাধ্যমে তাদেরকে আপডেট করেছে, এবং মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য তাদেরকে উৎসাহ দিয়েছে। তো সেইটা একটা বিষয় ছিল। তারপরে দেশে ফিরে এসে আমি আবার আমার চিকিৎসা বিজ্ঞানের মেডিকেল কলেজে, আমার ডেন্টাল কলেজে আমি আমার পড়াশোনা অব্যাহত রাখি, এবং পরবর্তীতে আমি বিডিএস ডিগ্রি অর্জন করি, এবং ডেন্টাল সার্জন হিসাবে আহ, নিজেকে প্রতিষ্ঠা লাভ করি। এবং পরবর্তীতে আমি এই ডেন্টাল সার্জারি পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি বিভিন্ন সমাজসেবামূলক কাজ, যেমন ধূমপান ও মাদক বিরোধী কাজ, সেগুলো আমি চালিয়ে গেছি। এবং আপনারা জানেন যে বাংলাদেশে এখন তামাক নিয়ন্ত্রণ আইনটি হয়েছে, মহান জাতীয় সংসদে 2005 সালে এই আইনটি পাশ হয়েছে।
2013 সালে সেটা রেকটিফিকেশন হয়েছে। এখন বাংলাদেশে কোনো পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ। কোনো অ্যাডভার্টাইজমেন্ট নাই, কোনো প্রমোশন নাই, কোনো আপনার কোনো ধরনের মানে অ্যাডভার্টাইজমেন্ট তারা করতে পারে না। তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির মধ্যে সিগারেটের প্যাকেটে আমরা মানে পিক্টোরিয়াল ওয়ার্নিংস দিয়েছি, এবং অনেক বিধিনিষেধ আরোপ হয়েছে, যার ফলে ধূমপানের মাত্রাও বাংলাদেশে, তামাকের মাত্রাও অনেকখানি কমে গেছে। এগুলো আমাদের একটা আন্দোলনের ফসল। সে সাথে সাথে মাদক বিরোধী বিভিন্ন কার্যক্রম করেছি বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে। ছেলেমেয়েরা ছাত্রছাত্রী যাতে মাদকের প্রতি আসক্ত না হয়, তাদেরকে আমরা স্কুলে গিয়ে গিয়ে আমাদের যে সংগঠন মানস মাদকদ্রব্য নেশা নিরোধ সংস্থা, তার মাধ্যমে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে গিয়ে আমরা লেকচার দিয়েছি তাদেরকে, অডিও মানে ইয়ে, বিভিন্ন ধরনের প্রেজেন্টেশনের মাধ্যমে তাদেরকে আমরা অবহিত করেছি যে মাদকটা গ্রহণ করলে শরীরে কি কি ক্ষতি হয়, যে মাথার চুল থেকে পায়ের নখ এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যে মাদকের ফলে ক্ষতিগ্রস্ত না হয়। সুতরাং একটা তরুণ বয়সের কেউ যদি মাদক গ্রহণ করে বা ধূমপান শুরু করে, তবে সে আস্তে আস্তে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবে এবং তার মৃত্যু ঘনিয়ে আসবে। তার ফুসফুসের ক্যান্সার হবে, তার হৃদরোগ হবে, তার ব্রেন স্ট্রোক হবে, তার লিভার সিরোসিস হবে। এই ধরনের নানান কিছু আমরা নিয়মিতভাবে প্রেজেন্টেশনের মাধ্যমে তাদেরকে দেখিয়েছি। এই ধরনের কাজ আমরা করেছি, এখনো সেই কাজগুলো আমরা অব্যাহত রেখেছি। এই যে মাদক বিরোধী এবং ধূমপান বিরোধী কাজ আমরা করেছি, এবং আমি বিভিন্ন জায়গায় এই ধরনের বিভিন্ন টেলিভিশনে প্রচার মাধ্যমে, আমি প্রথম কিন্তু বাংলাদেশ টেলিভিশন, তখন তো এত চ্যানেল ছিল না, বাংলাদেশ টেলিভিশনে আজ থেকে প্রায় 40 বছর আগে আমি প্রথম ধূমপান বিরোধী অনুষ্ঠান শুরু করি। আমার এই অনুষ্ঠানের নাম ছিল ধূমপানে বিষপান, এবং আমার লাস্ট ডায়লগটা ছিল প্রতিটি ঘরের ছাইদানি আজ থেকে হোক ফুলদানি। এবং এইভাবে মানুষ কিন্তু সচেতন হয়েছে এবং তারা ধূমপান ছেড়ে দিয়েছে। এইসবের ফলশ্রুতিতে পরবর্তীতে আমি সমাজ সেবায় 2015 সালে 21শে পদক, রাষ্ট্রের সর্বোচ্চ, রাষ্ট্রের দ্বিতীয় বেসামরিক পুরস্কার 21শে পদক লাভ করি। অনেক, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা বিস্তারিত জানতে পারলাম। কারণ ধূমপান তো বিষপান অবশ্যই, এবং এটা আপনি শুরু করেছেন অনেক আগে। তো এই ব্যাপারে আমি একটা কথা বলার লোভ সামলাতে পারছি না। যেমন আমাদের ফ্যামিলিটা হচ্ছে ধূমপান মুক্ত ফ্যামিলি। ভেরি আমার গুড। বাবা কোনদিন খাননি, আমার ৫ টা ভাই তারা কোনোদিন খাননি, এবং আমাদের বোনেদের বিয়ে হয়েছে তাদের হাসব্যান্ডরা কেউ খাননি, এবং আমাদের ছেলেমেয়েরাও কেউ খায়। বাহ, তা ভেরি এটা গুড। হচ্ছে একদম আদর্শ ধূমপান ফ্যামিলি। মুক্ত একটা ফ্যামিলি। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। রিতা কিছু বলবে মনে হচ্ছে। না আসলে ফরিদা ইসমান, রিয়েলি সরি মাঝখানে চলে আসলাম। দাদা আমি আপনার কথা শুনছি। আমি আপনাদের পাশেই আছি, যদি আমার ক্যামেরাটা অফ, কারণ ফরিদা ইয়াসমিন আপনার সাথে কথা বলছেন। আসলে আপনার কণ্ঠে যে গানটা করলেন আমাদের সেই মুক্তিযুদ্ধের, যে আপনি ওটা শুনে আমি আর বসে থাকতে পারলাম না। আমার মনে হলো যে আপনি খালি কণ্ঠে কত সুন্দর করে আপনি সেই আহ, শুধু কণ্ঠ না, আপনার যে আবেগ, মানে আমাদের অনেক কিছু পিছনে নিয়ে যাওয়ার মতো সেই সুরটা আপনার ছিল। আহ, এটা লাইক আনবিলিভেবল। একজন চিকিৎসক, হ্যাঁ, আসলে আমরা তো আমি সাধারণত আমি স্থির থাকতে পারিনি, সাথে সাথে তাল মিলালাম। এই রাইট, কারণে আমরা সাধারণত এমনই ধারণা আবেদন। করি যে আমাদের চিকিৎসক শিক্ষক তারা একটু ডিফারেন্ট টাইপের, লাইক কঠোর প্রকৃতির, কিংবা তারা একটু মানে আমরা খাস বাংলা একটু গন্ডার প্রকৃতির মনে করি। কিন্তু আমি মানে এই যে আপনার উম, সঙ্গীত সঙ্গীতের প্রতি আপনার যে আগ্রহ, কিংবা এটা এটা আসলে খুব কঠিন একটা কম্বিনেশন আপনি। আসলে সঙ্গীতটা হচ্ছে আমার প্রাণ। আমি যত কাজ করি আমার প্রতিটা কাজের মধ্যে আমার গানটা কিন্তু সাথে থাকে। আমার যে বাংলাদেশে যে চেম্বার আছে, ক্লিনিক, সেখানে যে আমি রুগী দেখি, সেখানে ক্লিনিকে আমার অপারেশন থিয়েটার সহ আমার চেম্বারের ওয়েটিং রুম সহ সব জায়গায় কিন্তু রবীন্দ্রসঙ্গীত বাজে। মানে ওখানে স্পিকার দেওয়াই আছে, রবীন্দ্রসঙ্গীত বাজতেই আছে। সবসময় রুগীরা শুনে, কিন্তু ইভেন সার্জারির মধ্যেও রুগীরা ডেন্টাল চেয়ারে শুয়ে থাকে, আমি কিন্তু রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে কাজ করি। তো গানটা হয়ে গেছে আমার প্রাণ, এবং এই গানটা কিন্তু আমার শক্তি যোগায়। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত না শুনলে আমার কাছে মাঝে মাঝে অনেক সময় যখন সেটটা বন্ধ হয়ে যায়, আমার রেজিস্ট্রেন্ট বা নার্সরা ওরা খেয়াল করে না, তখন আমি বলি তোমরা কি বুঝতে পারছো না যে গানটা বন্ধ, তোমরা খেয়াল করো না কেন? মানে বন্ধ হলেই আমার মানে কাজটা বন্ধ হয়ে যায়। আমি ওই তালে তালে চলি, রিদমে চলি, সুরে চলি।
এই যে আমার মধ্যে একটা আবেগ কাজ করে এবং আমার কাজের মধ্যে একটা আনন্দ যোগায়, আমার স্পৃহা যোগায়, আমাকে মানে মানে প্রতিটা স্পন্দন দেয়, এইটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এই প্রথম থেকে 1976 সাল থেকে আমার 1976-এ আমার কিন্তু চেম্বারের উদ্বোধন করা হয়, এবং তখন থেকে কিন্তু এইটা আমার চালু আছে। এবং এখনো অনেকেই বলে যে আমরা আপনার চেম্বারে যে রবীন্দ্রসঙ্গীত বাজতে কি এখনো বাজে, বলে এখনো বাজে। যারা পুরাতন রোগী দেখা হয় আমেরিকা বা বিভিন্ন জায়গায় গেলে, আমার রোগীরা তো এইসব দেশেও অনেক রোগীরা আছে, দেখা হলে বলে যে আপনার চেম্বারে গিয়েছিলাম, সে রবীন্দ্রসঙ্গীত শুনতে হবে, এখনো কি সেটা বাজে, বলে এখনো বাজে। অবশ্যই, মানে প্রত্যেকের মনে একটা দাগ কাটে। আর রোগীদের মধ্যে কি ডাক্তারের কাছে একটা ভীতি আসে, যখন রাইট। ডেন্টাল সাইডে আসে তখন তারা খালি ভাবে যে আমরা বোধহয় ইনজেকশন দিব, সরাসরি নিয়ে আসবো, হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ, বুঝি ছুরি আপনাকে কাঠি। ব্যথা দিব। তো এই রাইট। গানটা, সঙ্গীতটা, মিউজিকটা কিন্তু এক ধরনের সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করে, এবং তার মনের মধ্যে কিন্তু সেই এক্স্যাক্টলি। ভয় ভীতিটাকে দূর করে দেয়। এবং সে তখন জি। ভাবে যে গানটা যেহেতু হচ্ছে, নিশ্চয়ই ডাক্তার সাহেব তো গান শুনে শুনে করছে, আমি নিশ্চয়ই ব্যথাটাও কম পাবো, মানে তার মধ্যে একটা অন্য অনুভূতি কাজ করে। তো আমি দেখলাম যে অনেকের মধ্যে এটা সাইকোলজিক্যাল এফেক্টটা খুব ভালো হয়। আমাদের আমাদের বলা হয় কি যে আমি যখন বিশেষ করে আমাদের এইখানকার যে চিকিৎসা বিজ্ঞানে আমরা সব সময় বলি যে একটা কথা আমি বিশ্বাস করি, আর সেটা হচ্ছে যে একজন ডাক্তারকে, আমরা যখন ডাক্তারের কাছে যাই অনেক ভয় ভীতি নিয়ে যায়, বড় ধরনের কোনো চিকিৎসা, কাটা ছাড়া অনেক কিছু, কিন্তু আসলে একটা ডাক্তার তার নিজেকে আমাদের কাছে, রুগীদের কাছে যেইভাবে মানে এক্সপোজ করে, এক্সপ্রেশনটা তাদের যেইভাবে প্রকাশ করে, সেটাই একটা রুগীকে 50% ভালো করে দেয়। অবশ্যই, তো অবশ্যই। আমি যখন স্পেশালি যখন আমরা ডাক্তারের কাছে যাই এবং বড় বড় সংকট নিয়ে যখন, এবং যখন ডাক্তার শুধু হাতটা ধরে বলে, এমনকি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যখন আম, আমি জানি যে খুব ক্রিটিক্যাল একটা কন্ডিশন, কিন্তু ওই সময় যখন আমি দেখি যে ডাক্তার হাতটা ধরে খুব সুন্দর করে একটা মিষ্টি সুরে বলতেছে, হে আই এম হুম। নট গোনা লেট ইউ গো, না। ওকে, ওয়েক হ্যাঁ। আপ লেডি। তো এই যে না, এটা আসলে সাইকোলজিক্যাল কানেকশন দাদা, আপনার যে অবশ্যই। সঙ্গীতটা হচ্ছে আপনার মনের খোরাক, আপনার প্রাণ শক্তি, এবং সেই শক্তিটা আমি মনে করি যে রুগীদের মধ্যে অনেক আশার আলো জাগায়, পজিটিভলি অনেক কিছু থ্রো করে। কারণ আপনাদের যখন আমরা এরকম আহ একটু ডিফারেন্ট দেখি, একটু হুম। আশার আলো দেখি, একটু আপনাদের মধ্যে প্রাণ সঞ্চার, একটু সরলতা দেখি কিংবা কিছু, তখন হুম। আমাদেরও সেই কাটা ছেঁড়ার ভয়টা অনেকটাই কমে যায় ডেফিনেটলি। তো আপনারা কন্টিনিউ করেন প্লিজ, আমি আছি এখানে। হ্যাঁ, ডাক্তারের কণ্ঠস্বর মানে হচ্ছে একটা নির্ভরতার কণ্ঠস্বর। একটা রোগী ডাক্তারের উপর সম্পূর্ণ ছেড়ে দিতে পারে। আর সেখানে যদি আর এরকম সুন্দর, সুন্দর রবীন্দ্রসঙ্গীত থাকে, হুম। নিঃসন্দেহে রোগী আরো তাড়াতাড়ি সুস্থ হয় এবং সাহস পেয়ে যায়। তো অনেক অবশ্যই। ধন্যবাদ আপনাকে। তারপর চলে যাচ্ছি আমি পরবর্তী প্রশ্নে। এই যে আপনি ধূমপান বিরোধী যে একটা আন্দোলন করলেন, মানে আপনি হচ্ছে অগ্রপথিক। আজ থেকে 40 বছর আগে আপনি শুরু করেছেন। তো এই যে আন্দোলনটা করলেন, এটার কেন করলেন? কিভাবে শুরু করলেন? কেন জড়িত হলেন এই আন্দোলনে? তারপর হচ্ছে এই পর্যন্ত 40 বছরে আপনার সফলতাটা আপনি কতটুকু মনে করছেন? অনেক ধন্যবাদ। আসলে ধূমপান বিরোধী আন্দোলনের প্রথম যাত্রা শুরু করেছেন জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম সাহেব। তখন তিনি পিজি হাসপাতালের ডিরেক্টর ছিলেন। আধুনিক নামে একটি সংগঠন তিনি তৈরি করেছিলেন, যার নাম ছিল আমরা ধূমপান নিবারণ করি। এবং শ্রদ্ধেয় জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম সংক্ষেপে স্যারের সম্ভবত এটাকে আধুনিক বলতো। আধুনিকের সেই হ্যাঁ। আমি প্রথম সাংগঠনিক সম্পাদক হুম, হুম। হিসাবে আমি কাজ শুরু করি ওনার সাথে। এবং পরবর্তীতে আমি ওই ওই বিষয়টি নিয়েই প্রথম টেলিভিশনে মিডিয়াতে একটি অনুষ্ঠান শুরু করি, বিটিভিতে, ধূমপানে বিষ পান। তো সেই অনুষ্ঠানটি প্রথম 1982-তে আমি যখন লন্ডন ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য আসি। তো লন্ডন ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সময় আমার বিষয়টা ছিল ডেন্টাল পাবলিক হেলথের উপরে। তো আমাকে লন্ডন ইউনিভার্সিটিতে তখন পাবলিক হেলথের সময়ে একটা ক্লাসে একটা ভিডিও দেখানো হয় ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে। হুম, হুম, তখন 1982-তে সেই ধূমপানের ক্ষতিকর প্রভাব নিয়ে একটা ভিডিও আমি জীবনে এই প্রথম দেখলাম। আমি দেখলাম যে সেই ভিডিওর মধ্যে সায়েন্টিফিক্যালি দেখানো হচ্ছে একটা ধূমপানের ধোঁয়ায় যে 7,365টা রাসায়নিক পদার্থ থাকে।
7,365টা রাসায়নিক পদার্থ একটা ধূমপানের ধোঁয়ার মধ্যে থাকে। তার মধ্যে প্রতিটি বিষাক্ত পদার্থ, এবং 70টি হচ্ছে কার্সিনোজেনিক, মানে ক্যান্সার তৈরি করে, এবং একটি হচ্ছে মারাত্মক ক্ষতিকর, যেটার ফলে পরবর্তীতে ধূমপায়ীরা মাদকাসক্ত হয়, সেটার নাম হচ্ছে নিকোটিন। শুধু এই যে বিষয়গুলা সেখানে দেখানো হচ্ছিল, এবং এই যে ধূমপানের ফলে আস্তে আস্তে যে কিভাবে হৃদরোগ হয়, ফুসফুসে ক্যান্সার হয়, ব্রেনে স্ট্রোক হয়, সেগুলো দেখানো হচ্ছিল, যে মানুষের 25টি রোগে আক্রান্ত হয় এবং পরবর্তীতে তার মৃত্যু হয়। যে এই ধূমপানের ফলে মানুষের মৃত্যু হয়, এই যে স্মোকিং কিলস, এই ছবিটা দেখানো। পরবর্তীতে আমি করলাম কি, আমি কোনোভাবে আমার প্রফেসরকে বলে আমি সেই ভিডিওটা কালেক্ট করলাম। বাংলাদেশে যখন ফেরত গেলাম পড়াশোনা শেষে, তখন আমি ভিডিওটা নিয়ে গিয়েছিলাম, এবং আমি বাংলাদেশ টেলিভিশনে তখন আমি অনুষ্ঠান করি, গানের অনুষ্ঠান, রবীন্দ্রসঙ্গীত করি, মাঝে মাঝে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান করি। তো আমার প্রযোজককে বললাম বা টেলিভিশনে যে আমি একটা ধূমপানের উপর অনুষ্ঠান করব। তো তখন 1980-তে ধূমপান নিয়ে অনুষ্ঠান করাটা ছিল একটা, মানে একটা আশ্চর্যের বিষয়। মানে ধূমপান একটা বিষয় যেটা নিয়ে অনুষ্ঠান করতে হবে। তো তারা নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও অনুষ্ঠানটা করলো। করার পরে 20 মিনিটে সেই প্রোগ্রামটা এমনভাবে জনপ্রিয় হলো প্রচারের পরে, যে নানান ধরনের চিঠি আসা শুরু করলো, টেলিফোন আসা শুরু করলো, মানুষ চিঠি লেখা শুরু করলো বাংলাদেশ টেলিভিশনকে, যে এই ধরনের অনুষ্ঠান আরো হওয়া উচিত। কেন হওয়া উচিত? কারণ প্রত্যেকেই কিন্তু প্রতিটি পরিবারে যারা স্বামী বা অভিভাবকরা ধূমপান করতেন, তাদের স্ত্রীরা মানে নির্যাতিত হতেন, ধূমপানের ধোঁয়াতে সহ্য করতে পারতেন না ঘরের মধ্যে, এবং শিশুরাও নানান ধরনের কাশিতে, সর্দি কাশিতে তারা আক্রান্ত হচ্ছিল। ফলে এই যে আমি একটা অনুষ্ঠান করলাম টেলিভিশনে, এটা কিন্তু তারা প্রতিবাদী হয়ে উঠলো, মহিলারা এবং প্রতিটি পরিবারের সদস্যরা, এবং তারা চিঠি দেওয়া শুরু করলো বাংলাদেশ টেলিভিশনে, এই ধরনের অনুষ্ঠান যেন আরো প্রচার করা হয়, এই ধরনের অনুষ্ঠান যেন, তাতে করে মানুষের উপকার হবে। তখন বাংলাদেশ টেলিভিশন এটা রিয়েলাইজ করলো যে আসলে তো এই ধরনের অনুষ্ঠানে খুব গুরুত্ব। তখন তারা করলো কি, আমার 20 মিনিটের প্রোগ্রামটাকে 1 মিনিটের একটা ফিলার বানালো, মানে এটাকে সংক্ষিপ্ত আকারে 1 মিনিট করে প্রতিদিন প্রতিদিন সন্ধ্যায় প্রচার করা শুরু করলো। অর্থাৎ আমার এই অনুষ্ঠানটা অত্যন্ত জনপ্রিয় হয়ে গেল। এখন যারা আমার সিনিয়র সিটিজেন আছেন, তারা অবশ্যই এখন মনে রাখবেন যে তখন টেলিভিশন নিয়মিত আমার এই প্রতিদিনই দেখানো হতো আমার প্রোগ্রামটা, এবং এর ফলে আমাদের এই প্রোগ্রামটা এটা, অত্যন্ত কত সালের দিকে? সেটা 83 সালের পর থেকে আপনি 84-85 নিয়মিতভাবে 5-10 বছর টেলিভিশনে আমার এই প্রোগ্রামটা প্রতিদিন দেখানো হতো। তো ফলে একটা বিরাট জনসচেতনতা বাড়লো প্রতিটি ঘরে। হ্যাঁ, এইটা আমার মনে মানুষ, আছে আমরাও দেখতাম এই অনুষ্ঠানটা, এই হ্যাঁ হ্যাঁ, টেলিভিশন। এবং অনেকেই কিন্তু ধূমপান ছেড়ে দিল অনুষ্ঠানটি দেখে। মানে আমি এখানে সায়েন্টিফিক্যালি যে ক্ষতিকর দিকগুলো হয় সেগুলো তো ভিডিওর মাধ্যমে দেখাচ্ছিলাম। সেগুলো মানুষকে প্রভাবিত করে, অনেকে এ, উৎসাহ বা দেয় ধূমপান ছাড়ার জন্য। ফলে রাস্তাঘাটে পরবর্তীতে দেখা হতো যার সঙ্গে, তারা বলতেন, ভাই আপনি অনুষ্ঠানটি দেখে তো ধূমপান ছেড়ে দিয়েছি। আমি আমার মেয়ের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছি, মা, কারণ আমার মেয়ে সবসময় বলতো, বাবা তুমি মারা যাবে, কারণ এই অনুষ্ঠানে আমি ফুসফুসে ক্যান্সার, হৃদরোগ হলে যে মৃত্যু হয় সেগুলো বলতাম। ফলে ছেলেমেয়েরা শুনতো এবং তারা ভাবতো আব্বু সিগারেট খায় এবং আব্বু মারা যাবে এই ফুসফুসে ক্যান্সারে। তখন তারা আব্বুকে বলতো, আব্বু তুমি আর সিগারেট খেতে পারবে না। তখন তারা ইমোশনাল হয়ে, সেন্টিমেন্টাল হয়ে ওই সন্তানদের মাথায় হাত ছুঁয়ে তখন তারা প্রতিজ্ঞা করতো, মা মা আজকের থেকে ছেড়ে দিলাম, তুই যখন চাচ্ছিস না আমি খাই, আজ থেকে ছেড়ে দিলাম। তো এইরকম নানান ধরনের মানে এক্সাম্পল আমি দেখলাম তৈরি হতে লাগলো। তো আমি মনে করি একটা বিরাট সাকসেস, মানে মিডিয়া প্রচার মাধ্যম যে এই ধরনের স্বাস্থ্য বিষয়ক বিষয়গুলোকে অত্যন্ত জনপ্রিয় করতে পারে এবং সচেতনতা বৃদ্ধি করতে পারে, তার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমার এই অনুষ্ঠানগুলো। তো এইভাবে আমি আপনি যে বলছেন কেন আমি প্রভাবিত হলাম, পরবর্তীতে কিন্তু আমি আবার 1987 সালে 1987-এ মার্কিন যুক্তরাষ্ট্রে আসি। এইখানে ইন্টারন্যাশনাল ভিজিটার্স প্রোগ্রামে একটা প্রোগ্রামে আসি, যেটা আমেরিকান কালচারাল সেন্টার থেকে তখন প্রদান করা হতো বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণের জন্য। তো আমি যেহেতু মাদক ধূমপানে কাজ করতাম, তদানীন্তন যুব ক্রীড়া মন্ত্রী তখন আমাকে ডেকে নিয়ে আমাকে অফারটি দেন যে তুমি যেহেতু এই ধরনের কাজ করো, তুমি এই ভিজিটিং প্রোগ্রামটা তোমাকে আমরা দিলাম, তুমি মার্কিন যুক্তরাষ্ট্রে যাবে এবং এটার উপরে প্রশিক্ষণ নেবে। তখন আমি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম আসি 1987 সালে, 1987-এ। তখন কিন্তু প্রথম আমি আসি এই ওয়াশিংটন ডিসিতে, এবং তখন
হোয়াইট হাউসে সিনিয়র বুশ ছিলেন প্রেসিডেন্ট, এবং তার এই যে ড্রাগের অ্যাডভাইসার ছিলেন, তার সঙ্গে আমার প্রথম বৈঠক হয়। তারপরে আমি স্যান ডিয়াগো, মিনিসোটা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, নিউ জার্সি, ফিলাডেলফিয়া, নিউ ইয়র্ক, বিভিন্ন স্টেটে আমাকে নিয়ে যাওয়া হয়। এবং এই মাদক বিষয়ক যে কর্মশালাগুলো, মাদক যে আপনার রিহ্যাবিলিটেশন সেন্টারগুলো, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলো কিভাবে স্থাপন করতে হয় এবং ওখানে কার্যক্রম কি, কিভাবে একজন ড্রাগ এডিক্টকে আস্তে আস্তে রিহ্যাব সেন্টারে তাকে আস্তে আস্তে সুস্থ করা হয়, ট্রিটমেন্ট প্যাটার্ন গুলা, সেগুলো আমাকে দেখানো হয়। এর পরবর্তীতে আমি দেশে ফিরে গিয়ে 1989 সালে মানুষ, যেটা মাদকদ্রব্য নেশাঞ্জর সংস্থা, সেটা আমি সংগঠন, সেই সংস্থাটা আমি নিজেই গঠন করি। এবং আমার এই সংগঠনের সঙ্গে বিভিন্ন ধরনের শিল্পীরাও জড়িত ছিলেন, কারণ আমি চাচ্ছিলাম সেলিব্রিটিদের নিয়ে যদি আমি এই সংস্থাটা করি, তাহলে বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে তারা গেলে তাদের দেখে যারা তারা তাদের ফ্যান, তারা উৎসাহিত হবে, তাদের কথা শুনবে। তো আমার এই সংগঠনের সঙ্গে প্রখ্যাত শিল্পী সাবিনী ইয়াসমিন জড়িত ছিলেন, অঞ্জনা সুলতানা চিত্রনায়িকা তিনি ছিলেন, সুবীর নন্দী ছিলেন, কাদেরী কিবরিয়া ছিলেন, রথীন্দ্রনাথ রায় ছিলেন, এবং আমাদের ইলিয়াস কাঞ্চন যিনি চিত্রনায়ক পরবর্তী, তিনি আমার এই সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন, আমি ছিলাম প্রতিষ্ঠাতা সভাপতি। তো এর মাধ্যমে আমি সারা বাংলাদেশে এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করি এবং মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, এবং মাদক যে আমাদের কিভাবে ক্ষতি করে এবং সন্তানদেরকে মাদক থেকে দূরে রাখতে হবে, অভিভাবকদের নিয়ে, স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করি। অনেক অনেক ধন্যবাদ। অনেকই সফলতার সংবাদ শুনলাম। শুধু দেশে নয়, আপনি বিদেশেও আপনার সেই সফলতার হাত বাড়িয়েছেন এবং অনেক অনেক সেমিনারে অংশগ্রহণ করেছেন এবং মানুষদেরকে উৎসাহিত করেছেন। খুবই আশাব্যঞ্জক এবং সফলতার কাহিনী এগুলো। অনেক ধন্যবাদ। চলে যাচ্ছি এর পরের প্রশ্নে। আম আপনি ডায়াবেটিস হাসপাতালের সাথে জড়িত। তো জি, জি, ডায়াবেটিসের সাথে দাঁতের সম্পর্কটা খুবই, আমি বলবো অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ একজন অবশ্যই। ডায়াবেটিস রোগীকে খুবই কঠিনভাবে মেইনটেইন করতে হয় দাঁতের ব্যাপারটা, তাই না? জি, তো জি। একজন দন্ত চিকিৎসক হিসেবে ডায়াবেটিস রোগ, এর নিয়ন্ত্রণ, এসব নিয়ে আমাদের দর্শকদের জন্য কিছু বলুন। খুবই ভালো একটা প্রশ্ন করেছেন। 1986 সালে, 1986, তখন আমি পিজি হাসপাতালে কাজ করি। তখন আমার একদিন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম, যিনি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, যিনি বারডেম প্রতিষ্ঠা করেন, তিনি আসেন চিকিৎসার জন্য, এবং আমার সৌভাগ্য হয় তার দাঁতের চিকিৎসা করার। তো তার দাঁতের চিকিৎসা করার পরে তিনি বারডেমে ফিরে গিয়ে, বাংলাদেশ ডায়াবেটিস সমিতি অফিসে ফিরে গিয়ে তিনি চাইলেন যে বারডেম হাসপাতালে একজন দন্ত চিকিৎসক আনা প্রয়োজন। এবং তিনি যেহেতু আমার এই চিকিৎসা গ্রহণ করার পর সন্তুষ্ট হয়েছিলেন, এবং আমার কথাবার্তায় তিনি খুবই সন্তুষ্ট হয়ে তিনি তখনকার স্বাস্থ্যমন্ত্রীকে নিজেই টেলিফোন করেন। কারণ তিনি এত সিনিয়র ছিলেন যে স্বাস্থ্যমন্ত্রী তখন যিনি ছিলেন, তিনি তার ছাত্র ছিলেন। তাকে ফোন করে আমার কথা বললেন যে এই ডক্টর অরূপ রতনকে তুমি বারডেম হাসপাতালে দিয়ে দাও। তখন তদানীন্ত স্বাস্থ্যমন্ত্রী বললেন, তো ও তো সরকারি চাকরি করে, ওকে কিভাবে দেবো, বারডেম তো সরকারি প্রতিষ্ঠান না। তিনি বললেন ডেপুটেশনে দিয়ে দাও, কারণ ওকে আমার দরকার। এইভাবে ফোন করে তিনি আমাকে নিয়ে আসেন বারডেম হাসপাতালে। তো আমি 1987 সালে বারডেম হাসপাতালে জয়েন করি, এবং ডেন্টাল বিভাগটা আমি প্রথম চালু করি। এই ডেন্টাল বিভাগ চালু করার পিছনে কারণটা হচ্ছে, এই যে আপনি একটু আগে বললেন যে দাঁতের সঙ্গে মুখের কি সম্পর্ক, এইটা ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম, জাতীয় অধ্যাপক, তিনি এমন একজন মহান ব্যক্তি ছিলেন। তিনি ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠা করেন, বারডেম হাসপাতাল বাংলাদেশে প্রতিষ্ঠা করেন। তার মধ্যে যে দূরদৃষ্টিটা ছিল, তিনি বুঝতে পেরেছিলেন যে প্রতিটি ডায়াবেটিক রোগের মুখ ও দাঁতের চিকিৎসাটা খুবই প্রয়োজন, এবং সেই জন্যই তিনি আমাকে পিজি থেকে তিনি বার্নেম হাসপাতালে নিয়ে আসছিলেন এবং আমাকে দিয়ে ডেন্টাল বিভাগ চালু করেছিলেন। এবং পরবর্তীতে দেখেন, তিনি আমাকে আনার পরে আমি বিভিন্ন ধরনের বার্নেম হাসপাতালে বিভিন্ন গবেষণা করি। আমি আবার মার্কিন যুক্তরাষ্ট্রে আরো একবার প্রশিক্ষণের জন্য আসি। আমি এই স্টনি ব্রুক ইউনিভার্সিটি, যেটা আপনারা জানেন নিউ ইয়র্কের থেকে একটু দূরে, স্টনি ব্রুক ইউনিভার্সিটি, সেখানে আমি উচ্চতর প্রশিক্ষণ লাভ করি। ডায়াবেটিসের সঙ্গে মুখের রোগের সম্পর্ক নিয়ে গবেষণা করি, এবং গবেষণা শেষে আবার আমি ফিরে যাই, এবং এই গবেষণার কাজ নিয়ে আমি আরো বেশি রোগীদের সেবা
প্রদান করা শুরু করি। তার পরবর্তীতে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে নিউট্রিশনের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করি। ফলে এগুলো সবই সম্ভব হয়েছিল ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম স্যারের কারণে। কারণ ডায়াবেটিসের সঙ্গে মুখের রোগের যে সম্পর্ক, সেটা নিয়ে আমি উচ্চতর প্রশিক্ষণ নিয়ে পিএইচডি অর্জন করি এবং পরবর্তীতে বার্ডেমও বিভিন্ন গবেষণা করি। অসংখ্য গবেষণা কাজ আমি করেছি এবং সেগুলো বিশ্বের নানা জায়গায়, ডায়াবেটিস, বিশ্ব ডায়াবেটিস সম্মেলন, বিশ্ব ডেন্টাল কংগ্রেস মিটিং, সেগুলাতে আমি গবেষণাগুলো উপস্থাপন করি। কেন করি? কারণ আমি গবেষণাতে দেখেছি এবং পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় গবেষণায় দেখা গেছে যে যাদের মুখের রোগ আছে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না, এবং যাদের ডায়াবেটিস বেশি থাকে, সুগার, তাদের আবার মুখের রোগও নিয়ন্ত্রণে থাকে না। মানে এটা হচ্ছে টু ওয়ে ট্রাফিক। অর্থাৎ আপনি মুখের রোগটাকে যদি সুস্থ না রাখেন, তাহলে আপনার ডায়াবেটিস কিন্তু নিয়ন্ত্রণে থাকবে না। আপনি যতই ইনসুলিন নেন, যতই ট্যাবলেট খান, যতই খাদ্য নিয়ন্ত্রণ করেন, যতই পরিশ্রম করেন, ব্যায়াম করেন, আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে গেলে আপনার মুখ ও দাঁতকে সুস্থ রাখতে হবে। এইটা একটা বিশাল ব্যাপার। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন গবেষণা করে দেখিয়েছে যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে যাদের থাকে না, তাদের যেমন কিডনি ফেলিয়ার হয়, হার্ট ফেলিয়ার হয়, নিউরোপ্যাথি হয়, নেফ্রোপ্যাথি হয়, চোখের ছানি পড়ে, সেই সঙ্গে মাড়ির রোগটাও কিন্তু তাদের বেশি হয়। অর্থাৎ আমাদের যে আমরা যেটা একসময় বলতাম মাড়িতে পায়রিয়া হয়, মুখে মাড়ি থেকে রক্ত পড়ে, মাড়ি থেকে পুষ পড়ে, মুখে দুর্গন্ধ হয়, এই মাড়ির রোগটাকে ইংরেজিতে বলা হয় পেরিওডন্টাল ডিজিজ। এটাকে প্রথম ধাপে বলা হয় জিঞ্জিভাইটিস। জিঞ্জিভাইটিসটা হচ্ছে মাড়িতে যখনই এক স্বল্প আঘাতে রক্তক্ষরণ হয়, অর্থাৎ আমরা যদি ব্রাশ করি, আমাদের মাড়ি থেকে যদি রক্ত বের হয়, তাহলে কিন্তু এটা জিঞ্জিভাইটিস। কিন্তু পরবর্তীতে যখন মাড়ি থেকে দাঁত আলগা হয়ে যায়, মাড়ি থেকে পুঁজ বের হয়, মাড়ি ফুলে যায়, তখন কিন্তু সেটা পেরিওডন্টাইটিস। এই ধরনের রোগ কিন্তু বেশি হয় ডায়াবেটিস রোগীদের। সুতরাং আমরা বারডেম হাসপাতালে আমরা যে গাইড বইটা দেই, সেখানে চোখের রোগ, পায়ের রোগ, বিভিন্ন রোগ থেকে প্রতিরোধ করার জন্য যেমন চিকিৎসা ব্যবস্থা এবং আমাদের প্রতিরোধ ব্যবস্থা লেখা আছে, তেমনি ভাবে আমরা মুখ ও দাঁতের স্বাস্থ্য সম্পর্কেও সেখানে লিখে দিয়েছি, যাতে করে রোগীরা মুখ ও দাঁতের যত্ন নিতে পারে। এখন বারডেম হাসপাতাল ডেন্টাল বিভাগে প্রতিটা রোগী আসে এবং তারা মুখ ও দাঁতের যত্নের ব্যাপারে সচেতন, এবং আমরা তাদেরকে সেই ব্যাপারে প্রশিক্ষণ দেই, চিকিৎসা দেই এবং প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে তাদেরকে সচেতন করি। কারণ ব্যাপারটা হচ্ছে কি, আপনি জানবেন যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে অনেকেরই থাকে না, এবং ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না থাকে, তার প্রধান কারণটি হচ্ছে যে মুখের বিভিন্ন ধরনের রোগ, মুখে বিভিন্ন ধরনের ঘা হয়, মুখের মাড়িতে প্রদাহ হয়। সেগুলো যদি নিয়মিতভাবে একজন ডায়াবেটিক রোগী আমাদের ডেন্টাল বিভাগে 6 মাস পর পর স্কেলিং করায় এবং মুখের বিভিন্ন রোগ পরীক্ষা করায়, তাহলে প্রাথমিক অবস্থাতেই সেগুলো ধরা পড়তে পারে এবং সেগুলো চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করা যেতে পারে। ফলে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি আরেকটা ছোট্ট প্রশ্ন করছি। যেমন ডায়াবেটিস রোগীদের দাঁতের যে স্কেলিং করা হয়, এটা করতে গিয়ে আমি আমেরিকার কথা বলছি না, বাংলাদেশের ক্ষেত্রে যে অনেকে ভয় পান যে দাঁত স্কেলিং করতে গিয়ে অনেক ডায়াবেটিস রোগী মারা যান। হুম আমার পরিচিত দুই একজন মারা গেছেন। তো হুম এটা কেন হয়? কেন একজন ডায়াবেটিস রোগী দাঁত স্কেলিং করতে গেলেন, উনি মারা গেলেন, ইনফেকশন হয়ে মারা গেলেন? এটা কি ডায়াবেটিস অনিয়ন্ত্রিত এই কারণে, নাকি মুখের আলাদা কোনো রোগের জন্য? না, এটা অ্যাকচুয়ালি হতে পারে নানান কারণে। যেমন ধরেন তার ডায়াবেটিস হয়তো নিয়ন্ত্রণে ছিল না, এবং তার হয়তো এই নিয়ন্ত্রণে না থাকার ইনফেকশনটা ছড়িয়ে পড়েছিল অন্য কোনো কারণে। ব্যাকটেরিয়াল এন্ডোকার্টাইটিস বলি আমরা এই ধরনের, যখন রক্তের সঙ্গে এই প্রদাহটা মিশে যায় মাড়ির মাধ্যমে, তখন কিন্তু সাবএকুয়েট ব্যাকটেরিয়াল এন্ডোকার্টাইটিস বলে একটা রোগ হয়, যেটা হার্ট অ্যাটাক, তার ফলে মৃত্যু হতে পারে। সুতরাং দাঁত তোলার আগে বা ডেন্টাল সার্জারির আগে বা স্কেলিং এর আগে রোগীর রক্ত পরীক্ষা করা, ব্লাড সুগারটা দেখা, তার শুধু ব্লাড সুগার, র্যান্ডম ব্লাড সুগার না, HbA1c বলে একটা ব্লাড টেস্ট আছে, যেটা 3 মাসের একটা গড়ের পরীক্ষা ব্লাড সুগারের, সেটাও আমরা করি। এবং তার অন্যান্য প্রোফাইলগুলোও দেখে নিই, তার কোনো অন্য রোগ আছে কিনা, সে অন্য কোনো ওষুধ খাচ্ছে কিনা, সে কোনো মানে ওই ধরনের অ্যাসপিরিন বা ক্লপিড জাতীয় ওষুধ খাচ্ছে কিনা, রক্ত তরল করার জন্য যে ওষুধগুলো হার্ট ডিজিজের জন্য দেওয়া হয় তাকে, কার্ডিওলজিস্টরা দিয়ে থাকেন, সেগুলো খাচ্ছে কিনা, সে কিডনির জন্য কোনো ওষুধ খাচ্ছে কিনা, সমস্ত ইতিহাস নেওয়ার পরে, রোগীর সমস্ত কিছু জানার পরে
তার চিকিৎসা কিন্তু আমরা শুরু করি। যদি কোনোভাবে তার ওই কোনো রোগের ইতিহাস না নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা না করে তার চিকিৎসা করা হয়, তার যে কোনো ধরনের দুর্ঘটনা যে কোনো সময় হতেই পারে। অনেক ধন্যবাদ। রিতাকে দেখতে পাচ্ছি। রিতা, দাদা, আমি আপনার কিছু দর্শকদের প্রশ্ন একটু না বললেই না। আপনার আজকের আপনার কথাগুলো অনেকেই শুনছেন। তো বাংলাদেশ থেকে, নিউ ইয়র্ক থেকে আমাদের ডক্টর আব্দুস সাত্তার দেখছেন, সম্ভবত উনি নিউ জার্সির। উনি লিখেছেন চমৎকার আলোচনা। আমাদের শামসুন ফৌজিয়া উনি দেখছেন, লিখেছেন অভিনন্দন জানাচ্ছি গুণী অতিথি ও উপস্থাপক ফরিদা ইয়াসমিনকে। আমাদের শেখর ভট্টাচার্য দেখছেন বাংলাদেশ থেকে, তিনি বলেছেন সমৃদ্ধ আলোচনা। আমাদের মাহবুব শওকত ভাই দেখছেন, উনি লিখেছেন উনার প্রয়াত বড় ভাই অধ্যাপক ডক্টর শুভাগত চৌধুরীর সাথে হুম, হুম। ক্যান্সার প্রতিরোধ আন্দোলনে অনেকদিন কাজ করেছি। জি, জি। শাহানা বেগম লিখেছেন সাথে আছি, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে আসার জন্য ধন্যবাদ আপনাদের। আম, আরো অনেক, রোকেয়া দীপা লিখেছেন অনেক ধন্যবাদ আপনাকে আসার জন্য। আর শামসুন ফৌজিয়া বলেছেন আপনার গান আমি টেলিভিশনে শুনেছি। মোহাম্মদ আলী লিখেছেন এখন কি বাংলাদেশে ধূমপান মাদক বিরোধী প্রচারণা রেডিও টেলিভিশনে চলছে? চলছে। এমনি প্রশ্ন চলছে। জি। মাহবুব শওকত আবারও লিখেছেন মাদক দ্রব্য নিরোধক সংগঠন মানস। আমাদের শাহানা বেগম লিখেছেন মাদকাসক্তির বিরুদ্ধে ডক্টর অরূপ রতনের অবদান বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আহ মোহাম্মদ আলীর একটা প্রশ্ন আছে। জি। আমাদের মোহাম্মদ আলী খুব ভালো একজন দর্শক পাঠক আমাদের টকশো, সাপ্তাহিক টকশো। উনি জানতে চেয়েছেন যাদের ডায়াবেটিস নাই তাদের দাঁতের সমস্যা হয় কেন, তা এটার পিছনে অন্য কোনো কারণ আছে কি? না, যাদের ডায়াবেটিস নেই তাদেরও দাঁতের একই রকমের সমস্যা হতে পারে। কারণ দাঁতের একটা জিনিস হচ্ছে কি, ওরাল হাইজিনটা আমরা অনেকেই মেনটেন করি না। এই ওরাল হাইজিন টেকনিক যেমন বিদেশে, আমেরিকা বা যুক্তরাষ্ট্রে বিভিন্ন উচ্চ মানে আমাদের উন্নত বিশ্বে ডেন্টাল হাইজিনটা খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়, এবং আমাদের দেশে কিন্তু এটা খুবই জনগুরুত্বপূর্ণ বিষয় না। অনেকের দাঁতের ব্যথা যখন হয়, মাড়ি ফুলে যায় বা দাঁত ব্যথায় কষ্টে অতিষ্ঠ হয়ে যায়, তখন কিন্তু ডাক্তারের কাছে ছুটে আসে। কিন্তু নিয়মিত যে একটা পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হয়, ডেন্টিস্টের কাছে যেতে হয়, এবং এটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার রোগটা শনাক্ত করে প্রাথমিক অবস্থায় চিকিৎসা দিতে হয়, সেটাই অনেকে জানে না। আরেকটা বিষয় হলো যে আমরা যে দাঁতের যত্ন নিব, সেই ব্যাপারটাও কিন্তু অনেকে ঠিক মতো করতে পারি না। যেমন দুবেলা দাঁত ব্রাশের কথা আমরা সবসময় বলি, যে সকালে ঘুম থেকে উঠে না, সকালে ঘুম থেকে উঠে মুখটা খালি পানিতে ধুয়ে নিব, কিন্তু ব্রেকফাস্টের পরে, প্রাতরাশের পরে কিন্তু আমরা দাঁত ব্রাশ করতে হবে। অর্থাৎ আমরা মুখে খাবারগুলো নিয়ে যেন অফিসে বা স্কুল কলেজে চলে না যাই। আমরা ঘুম থেকে উঠে শুধু পানিতে মুখ ধুয়ে নিব, কিন্তু আমরা যে ব্রেকফাস্টটা করব তারপরে যেন দাঁত ব্রাশ করি। ঠিক একইভাবে আমরা যখন ঘুমোতে যাব রাতে, ডিনারের পরে দাঁত ব্রাশটা করব। এই দুবেলা দাঁত ব্রাশের এইটা হচ্ছে নিয়ম। আর আরেকটা কথা বলি, এই দাঁত ব্রাশের সাথে সাথে আরো 3টা কাজ কিন্তু করতে হয়, যেটা আমরা অনেকেই করি না। একটা হচ্ছে ডেন্টাল ফ্লস। ফ্লসটা হচ্ছে এক ধরনের পিচ্ছিল সুতা পাওয়া যায়, যেটা একটা রিবনের মধ্যে থাকে। সেটা একটু টেনে বের করে নিয়ে 2 আঙ্গুলের ফাঁকে ঢুকিয়ে আমরা দুই হাতের আঙ্গুলে পেঁচিয়ে নিয়ে আমরা এই সুতাটাকে প্রতিটা দাঁতের ফাঁকে ফাঁকে ঢুকিয়ে ইন্টারডেন্টাল স্পেস থেকে খাদ্য কলাগুলো বের করে আনতে হবে। কারণ ডেন্টাল ব্রাশটা কিন্তু সব দাঁতের ফাঁকে ফাঁকে যায় না, এবং এই দাঁতের ফাঁকে যে ময়লাগুলো লেগে থাকে, এগুলো দিনের পর দিন, মাসের পর মাস, বছরের বছর থেকে থেকে ওইখানে ডেন্টাল প্লাক তৈরি করে, প্রদাহ সৃষ্টি করে। সুতরাং ডেন্টাল ব্রাশের সাথে সাথে আমরা ডেন্টাল ফ্লসটাও করব, এইটা একটা। আরেকটা হচ্ছে আমরা জিহ্বাটা কিন্তু অনেকে পরিষ্কার করি না। জিহ্বাটা কিন্তু একসময় আমরা আপনারা জানেন যে জিভ ছুলা নামে একটা বস্তু ছিল, যেটা দিয়ে টাং ক্লিনার বলা হতো। সেটা দিয়ে কিন্তু আমরা জিহ্বা পরিষ্কার করতাম, কিন্তু এইটা কিন্তু ব্যবহার এখন উঠে গেছে। সুতরাং এইটাও কিন্তু আমাদের করতে হবে। যে টাং ক্লিনার, সেটা কিন্তু অনেক সময় প্লাস্টিকের থাকে, অনেক আবার মেটেলেরও থাকে। সেটাকে একটু বেন্ড করে, বাঁকা করে মুখের ভিতরে ঢুকে একদম শেষ প্রান্ত থেকে জিহ্বার সঙ্গে লাগিয়ে ঘষে
টেনে স্ক্র্যাপিং করতে হবে, এবং ওই যে জিহ্বার উপরে যে খাদ্যের প্রলেপটা লেগে থাকে সারাদিন খাবার যে কণাগুলা, খাদ্য কণাগুলা, অসংখ্য অসংখ্য লোমকূপ কিন্তু আমাদের জিহ্বার মধ্যে রয়েছে, অসংখ্য লক্ষ লক্ষ। সেগুলো ফাঁকে ফাঁকে খাদ্য কণাগুলো, সূক্ষ্ম কণাগুলো ঢুকে থাকে, এবং এইগুলোই কিন্তু পরবর্তীতে মুখে দুর্গন্ধ করে। আমাদের মুখে অনেকে কিন্তু দুর্গন্ধ পাওয়া যায়, এটাকে বলে ভলাটাইল সালফার কম্পাউন্ড। এগুলো থেকে থেকে এক ধরনের গ্যাস নির্গত করে, ফলে মুখে দুর্গন্ধ হয়। বলে আমরা যদি জিভ ছুলা দিয়ে জিহ্বাটাও পরিষ্কার করি, এবং সবশেষে আমি বলবো একটা অ্যান্টিসেপটিক মাউথ ওয়াশ, যেটা বাজারে নানান ধরনের মাউথ ওয়াশ পাওয়া যায়, ক্লোরহেক্সিডিন মাউথ ওয়াশ পাওয়া যায়, লিস্ট্রিন জাতীয় মাউথ ওয়াশ পাওয়া যায়, সেগুলো 2 চামচ মুখে নিয়ে 30 সেকেন্ড মুখে রেখে ফেলে দিয়ে এমনি সাধারণ পানি দিয়ে আমরা কুলি করে ফেলবো। এই নিয়মগুলো যদি আমরা নিয়মিত পালন করতে পারি, তাহলে মুখের রোগ কিন্তু অনেকাংশে 50% কমে যাবে। সেই সাথে আরেকটা এডিশনাল একটা আমরা টিপস দিয়ে দিই দর্শকদের, শ্রোতাদের, সেটা হচ্ছে যে আমরা যদি খাবারের সাথে প্রতিদিন 1 বাটি সালাদ খাই, যে সালাদের মধ্যে গাজর থাকবে, টমেটো থাকবে, লেটুস পাতা থাকবে, তারপরে শসা থাকবে, তারপরে একটা পুরো লেবুর রস আমরা যদি সালাদ ড্রেসিং এর মতো সালাদের মধ্যে এই সালাদের সমস্ত এই শসা, গাজর, টমেটো এর উপরে দিয়ে এটা মাখিয়ে নিতে পারি একটু লবণ দিয়ে, এবং সেই সালাডটা যদি প্রতিদিন 1 বাটি খাই, তাহলে কিন্তু আমাদের যে অ্যান্টিঅক্সিডেন্টস বলে, যেটাকে ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন বিটা ক্যারোটিন, যেগুলো আমাদের দাঁতের শক্ত মাড়িকে শক্ত করে, দাঁতের ইনামেলকে শক্ত করে, মুখে নানা ধরনের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়, সেগুলা আমরা যদি খাই প্রতিদিন 1 বাটি সালাদ, এবং হলুদ জাতীয় ফল যেগুলা পেঁপে, কলা, তারপরে কমলা লেবু, জাম্বুরা, সেগুলোতে প্রচুর ভিটামিন সি থাকে, সেগুলো যদি প্রতিদিন একটা খাই, আমলকি একটা খাই, তাহলে কিন্তু অনেক রোগ প্রতিরোধ শক্তি পাবে। ইভেন আমরা অনেক সময় ক্যান্সারও কিন্তু প্রতিরোধ করতে পারি। সুতরাং এগুলোর নিয়ম কিন্তু অনেকেই জানে না। এখন তো ফাস্ট ফুডের প্রতি সবাই অভ্যস্ত হয়ে যাচ্ছে, এবং লাঞ্চের সময় খালি তারা ফল টল খেতে চায় না, সালাদ টালাদ খেতে চায় না। কিন্তু আমি বলবো যে প্রতিদিন আপনি লাঞ্চে বা ডিনারে 1 বাটি সালাদও খাবেন। আপনি যেমন তরকারি 1 বাটি খান, মাছ বা মাংসের তরকারির বাটি নেন, তেমনি একটি সালাদে বাটিও নেবেন সাথে, ফলে আপনার অনেক রোগ কিন্তু প্রতিরোধ হবে। দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আমাকে ছেড়ে দিতে হবে, সম্ভবত আমাদের সময়ও শেষের দিকে। আমি একটু বলি দাদা, আপনি যে সালাদের কথাটা বলেছেন, এইটা খুবই উপকারী একটা জিনিস, কিন্তু অনেকেই যেমন পুরা একটা লেবু হয়তো সালাদে দিয়ে খেতে পারে না। তো কেউ যদি সালাদটা ওভাবে খায় আর লেবুটা যদি একটু আলাদা খায়, পানির মধ্যে মিশিয়ে আলাদা খায়, হ্যাঁ তাহলে হ্যাঁ, হবে? অবশ্যই। আপনি ওই যে আপনি শরবতের মতো খাইতে পারেন, লেবুর রস জি। একটু লবণ একটু ইয়ে দিয়ে সেটা মিশিয়ে পানিটা খান, আপনার একই ফল। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। তো ফরিদা ইয়াসমিন, আপনি কন্টিনিউ করেন প্লিজ। আপনার মাইক মিউট করা আছে। সরি। হ্যাঁ দাদা, আপনাকে এবার যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আম, বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ, নিঃসন্দেহে এটা আপনার জীবনের বড় একটা স্মৃতি যে আপনি ছাত্র অবস্থায় মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। সেই মুক্তিযুদ্ধ নিয়ে আপনার কিছু স্মৃতি আমরা শুনতে চাই। মুক্তিযুদ্ধের স্মৃতির মধ্যে একটা হচ্ছে যে স্বাধীনতা বেতার কেন্দ্রে আমাদের যে অংশগ্রহণ, ওই সময়ে আমাদের অনেক দুঃখ কষ্টের মধ্যে আমরা কিন্তু অতিবাহিত করেছি। আমরা স্বাধীনতা বেতার কেন্দ্রে আমরা যেসব শিল্পীরা ছিলাম, আমাদের কিন্তু কখনো বালিশ ছিল না, কখনো চাদর ছিল না, কোনো ল্যাপ তোশক ছিল না, কখনো ঘুমিয়েছি, কখনো খেয়েছি, কখনো খাই নাই। অতি দুঃখ কষ্টের মধ্যে কিন্তু আমরা অতিবাহিত করেছি, কিন্তু ওই দুঃখ কষ্টকে তখন দুঃখ কষ্ট মনে হয়নি, কারণ আমাদের একটাই শপথ ছিল এবং একটাই স্বপ্ন ছিল যে আমরা দেশ স্বাধীন করে একদিন দেশে ফিরে যাব। তো আমাদের এই মুক্তিযুদ্ধের সময় অনেকগুলা গান আমরা করেছি, সেসব গান আমাদের প্রতিটি মুক্তিযুদ্ধে উৎসাহ যুগেছে, প্রেরণা যুগেছে। আপনারা জানেন যে ওই সময় অনেক বাংলাদেশের মানুষ যুদ্ধে যেতে পারেনি, বা তারা এপারে আসতে পারেনি, অংশগ্রহণ করতে পারেনি, কিন্তু বাংলাদেশে থেকে তাদের একমাত্র প্রেরণা ও উৎসাহের কারণ ছিল কিন্তু এই স্বাধীনতা বেতার কেন্দ্র। তারা সন্ধ্যার পরে বা বালিশের নিচে ট্রানজিস্টার, তখন তো ট্রানজিস্টার রেডিওতে স্বাধীনতা বেতার, এখন তো ট্রানজিস্টার উঠে গেছে, আপনারা দেখি ঠিক না আছে, চেহারা। হ্যাঁ।
যদিও আমার অফিসে এখন একটা ট্রানজিস্টর আসছে, আমি রেডিও শুনি, কিন্তু এটা অ্যান্টিক্স এর মতো মনে হয়। অনেকে এসে বলে আপনার এখানে রেডিও আছে, মানে অবাক হয় দেখে। তো এরকম অবস্থা আর কি। তখন ওই ট্রানজিস্টারে স্বাধীনমালা বেতারগুলো সুন্দর তারা বালিশের নিচে কানের নিচে দিয়ে আস্তে করে, যাতে পাশে কেউ শুনতে না পারে। তো এইরকম ভাবে মানুষ কিন্তু ভরসা করতো স্বাধীনমালা বেতার কেন্দ্রে। তো এইরকম অনেক ঘটনা আছে যেটা স্বাধীনমালা বেতার কেন্দ্রের গানগুলো মুক্তিযুদ্ধে প্রেরণা দিয়েছে। এইটা আমাকে সবসময় খুবই মানে গৌরবান্বিত মনে করে, যে আমি মনে করি যে এমন একটা সময় স্বাধীনমালা বেতার কেন্দ্রে ছিলাম যেটা মুক্তিযোদ্ধাদেরকে প্রেরণা জুগিয়ে উৎসাহ জুগিয়েছে। তো এর ভিতরে বিশেষ কোনো স্মৃতি কি আছে যেটা খুব উল্লেখযোগ্য বলার মতো? উল্লেখযোগ্য স্মৃতির মধ্যে হচ্ছে যে আমার আমার গানগুলো তখন আমাদের নাম বলা হতো না। তো একদিন আমার একটা ডুয়েট গান আমাকে করানো হয়। প্রখ্যাত পল্লীগীতি শিল্পী হরলাল রায়, তিনি গানটি সুর করেছিলেন, আর শহীদুল ইসলাম প্রখ্যাত গীতিকার, তিনি গানটা লিখেছিলেন। এবং তখনকার আরেকজন ইংরেজি সংবাদ পড়তেন নাসরিন আহমদ ছিল, তার সঙ্গে আমি একটা ডুয়েট গান করেছিলাম। তো যেদিন ডুয়েট গানটি বাজানো হয় স্বাধীনমালা বেতার কেন্দ্রে, সেদিন ঘোষণা করা হয় এবারে একটি দেশাত্মবোধক গান পরিবেশন করবেন অরূপরতন চৌধুরী ও নাসরিন আহমদ। তো এইটা প্রচার হওয়ার সাথে সাথে বাংলাদেশে আমার বাবা মা ভাই বোন সবাই ছিলেন, আমি কিন্তু একা চলে আসছিলাম হুম, যুদ্ধে। তো না তারা বুঝ- তারা শুনে তখন বুঝতে পারলেন যে আমি জীবিত আছি। হুম, কারণ তখন তো কোনো মোবাইল টেলিফোন ছিল না, তখন ওই টেলিফোনের যোগাযোগ ছিল, আর চিঠিও তখন আদান প্রদান হতো না না যুদ্ধের সময়। তো তারা, আমি যে বাসাতে চলে গেছিলাম, এটা প্রায় 3 মাস থেকে 4 মাস পরে তারা এটা স্বাধীনমালা বেতার কেন্দ্রে আমার নামটা প্রচার হওয়ার পরে তারা বুঝতে পারেন যে আমি জীবিত আছি। তো ওইটা একটা আমার জন্য একটা বিশাল তারপরে বিষয়, যে বাবা মা বুঝতে পেরে তারা আশ্বস্ত হয়েছিলেন যে আমি জীবিত আছি। তাদের আর সন্তান তখন তো জীবিত। কে বেরোচ্ছে কোন দিকে কখন কাকে হ্যাঁ, মারা হচ্ছে কেউ কোনো জানতো না। তো আমিও তো মারা যেতে পারতাম আসার সময়। তো এইরকম একটা ঘটনা কি, এটা আমার সবসময় মনকে খুবই নাড়া দেয়, হ্যাঁ, যে আমার নামটা প্রচার হয়েছিল এবং তখন আমার বাবা মা জানতে পেরেছিল যে আমি জীবিত। মানে শিহরিত হওয়ার মতো একটা ঘটনা। তো এই প্রসঙ্গে আমি জানতে চাচ্ছি আপনি যে নাসরিন আহমেদের সাথে গানটা করেছিলেন, উনি কি জীবিত আছেন এখনো? হ্যাঁ, হ্যাঁ, আছেন। উনি কি গান করেন না এখন? না, এখন গান করেন না। আচ্ছা। এই কারণ আমরা এখন আর নাসরিন আহমেদের কণ্ঠে গান শুনতে পাই না। জি। সেজন্য কথা জিজ্ঞেস করলাম। তো দাদা, আ এরপরে যেটা জিজ্ঞেস করছি যে, আপনি যে ৪০ বছরের অধিক সময় ধরে স্বাস্থ্য, ধূমপান, মাদক, মুক্তিযুদ্ধ এবং দন্ত চিকিৎসার ক্ষেত্রে বহু প্রকাশনা এবং গবেষণা করেছেন। ইতিমধ্যে আপনার ৩২ টি ৩২ টির পুস্তক বেশি মনে হয় বই প্রকাশিত প্রকাশিত হয়েছে, হয়েছে, জি। হ্যাঁ? তো সেই বইগুলো নিয়ে একটু ছোট করে আমাদেরকে কিছু বলুন। হ্যাঁ, বইয়ের প্রকাশের কারণটা হচ্ছে, আপনারা জানেন যে বাংলা একাডেমি প্রতি বছর একটা বই মেলার আয়োজন করে 1 মাস হ্যাঁ, ব্যাপী। সেটা সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু করে বাংলা একাডেমি চত্বরে হুম। সবাই কিন্তু 1 মাসে বই মেলাতে যায় না এমন কেউ নাই। বাংলাদেশের লোক তো যাই, এবং আপনার প্রবাসী মার্কিন যুক্তরাষ্ট্র, আমরাও ছুটে যাই। আপনারও ছুটে ছুটির যান, তাই সময়টা না? ছুটে হ্যাঁ, যাই। হ্যাঁ, ওই সময় বইমেলাতে অনেক প্রবাসীরা আসে, আমার স্টলে আসে। তখন আমরা একটা স্টল দিই প্রতি বছর, মানসের নামে একটা স্টল দেই। এবং সেইখান থেকে আমরা এই ধরনের স্বাস্থ্য বিষয়ক বইগুলা, আমি যেগুলা লিখি প্রতি বছর, সেগুলা কিন্তু আমরা পরিবেশন করি। কারণ আপনারা জানেন যে ওই বাংলাদেশ বইমেলাতে অনেক আসে উপন্যাস, গল্প, সায়েন্স ফিকশন বইগুলো সংগ্রহ করার জন্য। ওই সময় তাদের হাতে আমরা এই স্বাস্থ্য বিষয়ক বইগুলো তুলে দিতে পারি। ফলে আমার একটা লেখার এই জন্য একটা উৎসাহ যোগায় এই বই মেলাটা। কারণ প্রতি বছর বইমেলা আসলে আমার একটা বই বা 2টা বই কিন্তু প্রকাশিত হয়। এইভাবে আমার প্রায় এতগুলো বই প্রকাশিত হয়েছে। এবং এর মধ্যে বেশিরভাগই হচ্ছে মুখ ও দন্তরোগ বিষয়ক বই। এবং আরেকটা বই হচ্ছে আম, ধূমপান ও মাদক বিষয়ে। এবং আরেকটা বই হচ্ছে ডায়াবেটিস সংক্রান্ত বিষয়ে। এবং এই যে মাদক, ধূমপান, ডায়াবেটিস, এই ধরনের বই আমি
লিখেছি, এবং এইগুলো অসংখ্য বইগুলো বইমেলার মাধ্যমে আমি বিভিন্ন জনের হাতে তুলে দিয়েছি। এছাড়াও আরেকটি বিশেষ কাজ যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওই প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে যে লাইব্রেরিগুলো রয়েছে এবং পাবলিক লাইব্রেরিগুলো আছে বিভিন্ন জেলাতে, সেগুলোতে কিন্তু আমি সেই বইগুলা সরবরাহ করেছি। এবং বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় যেটা রয়েছে সেখানে সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে জাতীয় গ্রন্থকেন্দ্রের মাধ্যমে সেই বইগুলা প্রতিটি জেলায় পাবলিক পাবলিক লাইব্রেরিগুলোতে আমি বইগুলো পাঠিয়েছি। ফলে জনসাধারণ যাতে ডায়াবেটিস, মুখের ক্যান্সার, তারপরে মুখের রোগ এবং এই মাদক, ধূমপান এই সচেতনতা ধরনের সৃষ্টি বিষয়ে করা। তারা জানতে পারে এবং তারাও সচেতন হতে পারে। চমৎকার। তো দাদা এতক্ষণ তো অনেক হলো। মুক্তিযুদ্ধের কথা শুনলাম, আপনার ধূমপান বিরোধী আন্দোলন শুনলাম, আপনার ডায়াবেটিসের কথা শুনলাম। তো এখন কি একটু গান হবে না? এত বড় আহ, একজন শিল্পী আসবে, একদম গান না শুনলে তো আমাদের দর্শকরা অনেক মন খারাপ করবে। অবশ্যই অবশ্যই, তো একটা আমাদেরকে গান রবীন্দ্রসঙ্গীত শোনান। আমি গাই। Sure. গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে, ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে, ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে, আমার মন ভোলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। অনেক 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 ধন্যবাদ। এই গানটা আমার বিশেষভাবে ভালো লাগার একটা গান। আমি সেই ছোটবেলা থেকেই এই গানটা আমি অনেক, অনেক শুনতাম, আপন মনে গাইতাম। হ্যাঁ, এই গানটা শুনলে আমরা বাঙালিরা হ্যাঁ, আনমনে এই গানটা শুনলে আমাদের মধ্যে একটা বেশি আবেগ আসে, সক্ষম মানে মনে হয়। আমাদের দেশের গ্রামের পরিবেশ, মানে একদম পরিবেশটা কিন্তু গানের মধ্যে ফুটে যখন উঠেছে। আমরা প্রবাসে চলে আসি, প্লেনটা হ্যাঁ, উঠতে থাকে, হ্যাঁ। তখন এই গানগুলো আমাদেরকে আপ্লুত করে, আমাদের চোখে পানি নিয়ে আসে। তো ডক্টর অরূপ প্রধান চৌধুরী, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আর এই যে আপনি এভাবে এত ব্যস্ততার ভেতরেও আপনার মতো একজন মানুষ আসলেন, আমাদেরকে ধন্য করলেন। আপনাকে অসংখ্য, অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আবারও বলছি আমাদের অনুষ্ঠানটি আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমরা অনুপ্রাণিত হব। এবং আমরা আশা করব যে ডক্টর অরূপ রতন চৌধুরী আমাদের মাঝে আবার আসবেন। সেদিন শুধু চিকিৎসক হিসেবে না, আমরা চাইবো অতি সত্বর উনি আমাদের সাথে থাকবেন এবং শুধু শিল্পী হিসাবে, একজন হুম, রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে আমরা ওনার সাথে অবশ্যই। বাক্স করব। আমি আশা করছি আমাদের ইব্রাহিম ভাইও রাজি হবেন। আপনি যখন হ্যাঁ, আবার আসবেন, আমরা আমাদের সেই আশাটা পূর্ণ করব। তো দাদা অবশ্যই। অনেক ভালো থাকবেন। অনেক, অনেক, অনেক ভালো থাকবেন। আপনি সুস্থ থাকেন। আবার আসেন, দেখা হোক। তো প্রিয় দর্শক, আমরা এখানেই শেষ করছি। আপনাদেরও অনেক ধন্যবাদ সুন্দর একটা অনুষ্ঠান উপস্থাপনা করার জন্য।